ওয়েলকাম টু বৈঠকি ইনস্টিটিউশন। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস পিএসসি এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে এবং সিলেবাসও প্রকাশিত হয়ে গেছে। তো সেই অনুযায়ী আজকে আমরা, যেহেতু আহ, এই বছর অনেক দিন পর এক্সাম হচ্ছে পিএসসি, তো মানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, তো সেই কারণে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রির ওপর। এবং হিস্ট্রিতে এই বছরে কিরকম কি মানে পার্টিকুলার একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেইখানে কিরকম কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে না পারে সেই রকম একটা আলোচনা আজকের এই ক্লাসে হবে। এবং আমরা সকলেই জানি যেহেতু অনেক দিন পর এই পিএসসি এক্সাম হতে চলেছে, সেই কারণে কম্পিটিশনও কিন্তু থাকবে প্রচণ্ড হাই, এবং সেক্ষেত্রে কোয়েশ্চেনও কিন্তু একটা টাফ আসার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। ফলে আমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে এগোতে হবে। হাতে বেশি সময় যদি আমরা সিলেবাসের নিরিখে দেখি তাহলে কিন্তু সময় যে খুব বেশি রয়েছে তা কিন্তু নয়। ফলে আমাদেরকে সেই অনুযায়ী কিন্তু এগোতে হবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই এনশিয়েন্ট ইন্ডিয়ার ওপর। এনশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা দেখতে হবে যে এইখানে পিএসসির সিলেবাস অনুযায়ী এনশিয়েন্ট ইন্ডিয়া কোন অংশটুকু সিলেবাসে রয়েছে সেটা কিন্তু মেনশন করা রয়েছে। তো সেখানে রয়েছে যে ফ্রম রাইজ অফ মগধ এম্পায়ার টু হর্ষবর্ধন। ফ্রম রাইজ অফ মগধ এম্পায়ার টু হর্ষবর্ধন, এই যে এরিয়াটা, এই এরিয়াটা পর্যন্ত কিন্তু পিএসসি সিলেবাসে এনশিয়েন্ট ইন্ডিয়ায় রয়েছে। এবং এখান থেকে কি কি ধরনের কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোন অংশ থেকে কম বেশি আসতে পারে, এবং সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমরা এটাও জানি যে নেগেটিভ মার্কিংও আছে, তো কিভাবে সেটা প্রস্তুতি নিতে হবে সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব। তো রাইস অফ মগধা এম্পায়ার এর সময়কালটা কোন সময়? না, এর সময়কালটা হচ্ছে 6th সেঞ্চুরি বিসিই থেকে। 6th সেঞ্চুরি বিসিই, এই সময়টা যখন, অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশে যে দ্বিতীয় নগরায়নের সূত্রপাত এই সময় থেকে হচ্ছে। এবং এই সময় সাম্রাজ্য বিস্তারের নতুন যে বিষয়, সেই বিষয়েও কিন্তু যে সূত্রপাত, সেইটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মহাজনপদগুলো, বিশেষ করে গাঙ্গেয় উপত্যকাকে কেন্দ্র করে ষোড়শ মহাজনপদ বা 16টা মহাজনপদ আবির্ভাব হচ্ছে। এবং এর পাশাপাশি এই সময় ভারতীয় উপমহাদেশে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের মানে তার একটা চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন প্রতিবাদী যে ধর্মগুলো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ইত্যাদি বিভিন্ন ধর্মগুলোর কিন্তু উৎপত্তিও এই সময় থেকে, মানে সমাজের মধ্যে এই ধর্মগুলো কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করে দিচ্ছে। এবং এই সময় থেকে টানা একেবারে যে যতটা সিলেবাস আছে সেটা হচ্ছে হর্ষবর্ধন পর্যন্ত, অর্থাৎ যেটা কিনা একেবারে আদি মধ্যযুগীয় কালপর্বে, অর্থাৎ কিনা সেটা হচ্ছে 7th সেঞ্চুরি সিই। অর্থাৎ 6th সেঞ্চুরি বিসিই থেকে এই 7th সেঞ্চুরি সিই পর্যন্ত যে একটা লম্বা সময় কালপর্ব, সেইটার মধ্যে কিন্তু এক্সামে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ 1 নম্বরে যেটা রয়েছে তার সিলেবাসটা কিন্তু এই পর্যন্ত রয়েছে। এইবার এই অংশের মধ্যে আমাদের কি কি পড়তে হবে? না, প্রথম তো যেটা হয়ে গেল রাইজ অফ মগধা। এবার এই রাইজ অফ মগধার মধ্যে আমরা দেখছি যে রাইজ অফ মগধার মধ্যে কি কি পড়তে হবে? রাইজ অফ মগধের মধ্যে আমরা দেখতে হবে যে গাঙ্গেয় উপত্যকাকে কেন্দ্র করে যে 16টি মহাজনপদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সময় কালপর্ব থেকে উঠে আসছে ভারতীয় উপমহাদেশে, এবং তারপর কিভাবে মগধ সেই মহাজনপদের একটা অন্যতম হিসাবে বাকি গুলোর ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করছে। এবং সেইখান থেকে আমাদের মূলত যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে এই যে মহাজনপদগুলো,
তাদের নাম, অবস্থান, বর্তমান অবস্থান, তাদের রাজধানীর নাম, তাদের সেই সেই মহাজনপদ যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল থেকে শুরু করে তাদের বিশেষত্ব এবং তাদের রাজার নাম, কোন মহাজনপদে কোন রাজার কথা আমরা বিভিন্ন বৌদ্ধ জৈন যে গ্রন্থগুলো সেখান থেকে আমরা কিভাবে পাচ্ছি সেই সম্পর্কে। তারপর কোন সেই সময় কোন মহাজনপদগুলোয় রাজতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত, গণরাজ্য কোনগুলো ছিল, ইত্যাদি বিষয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এর পাশাপাশি এই রাইজ অফ মগধ এই সময়কালে আর যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মর মতো দুটি ধর্মের প্রভাব বিস্তারের সূত্রপাত, এবং সেই দুটো ধর্ম থেকেও কিন্তু বিভিন্ন তাদের যে বিভিন্ন বিষয় সেই থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এর পাশাপাশি মগধের যে উত্থান, এই মগধের উত্থান যে হচ্ছে সেইটা কোন কোন রাজবংশগুলোকে কেন্দ্র করে সেটা হচ্ছে। আমরা জানি যে মগধের উত্থানে যে প্রধান চারটি রাজবংশ ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে প্রথম হচ্ছে হর্যঙ্ক বংশ, তারপর হচ্ছে শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং সবশেষে মৌর্য বংশ। অর্থাৎ এই চারটে রাজবংশে যে যে রাজারা রাজত্ব করেছিলেন, বিশেষত প্রথম বিভাগে নন্দ পর্যন্ত, তাদের সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী সেইগুলো দেখতে হবে। এবার আমরা এর পরের যে ভাগটা থেকে চলে আসবো সেটা 2 নাম্বার, যেখানে হচ্ছে মৌর্য, মৌরিয়ান ডাইনেস্টি। মৌরিয়ান ডাইনেস্টি থেকে আমরা জানি যে মৌর্যদের একটা সর্বভারতীয় রাজত্ব যে সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতক বা 4র্থ-3য় শতক থেকে শুরু করে 2য় শতক পর্যন্ত, সেই সম্পর্কে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসতে পারে। এবং মৌর্যদের যে 3জন প্রধান রাজা অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক, তার মধ্যে বিশেষ করে অশোক থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল, এবং সমস্ত এক্সামে কিন্তু এটা এসে থাকে। বাকি আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামেও যদি দেখি অশোক কিন্তু খুব ইম্পর্টেন্ট। অশোকের ধম্মনীতি, তার যে এডিক্টগুলো সেইগুলো থেকে সেখানে কি কি ইনফরমেশন রয়েছে, তার ধম্মযাত্রা ইত্যাদি ইত্যাদি নানা রকম কোয়েশ্চেন কিন্তু এই অশোকের পোর্শন থেকেও আসতে পারে মৌর্যদের থেকে। তারপর যেটা 3 নাম্বার যদি আমরা দেখি, 3 নাম্বার গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে কুষাণ ডাইনেস্টি। কুষাণ ডাইনেস্টি থেকে কিন্তু এর মধ্যে যেটা, তার আগে ইন্দো গ্রিকরাও রয়েছে। মৌর্যদের পর যে ভারতবর্ষে প্রথম যে বৈদেশিক আক্রমণ হচ্ছে এবং ইন্দো গ্রিক রাজা, তারপর কুষাণদের সময় কনিষ্ক, তার আগে ভীম কোৎফিসেস যিনি ভারতবর্ষে প্রথম যে মানে স্বর্ণ মুদ্রা প্রচলনের যে বিষয়, তারপর কুষাণ, কনিষ্ক, হুবিষ্ক, এরকম বিভিন্ন কুষাণ রাজাদের থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনিষ্ক। কনিষ্ক হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে কনিষ্ক থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট যে অংশটা আমরা দেখবো মানে রাইজ অফ মগধ, মৌর্য, কুষাণ, তারপর যে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে 4 নাম্বার যে টপিকটা আসছে সেটা হচ্ছে গুপ্তদের থেকে কিন্তু গুপ্তদের সময়কাল সম্পর্কে আমরা জানি যে আনুমানিক 4th সেঞ্চুরি সি থেকে 4th সেঞ্চুরি সি ওই সময় থেকে পরবর্তীকালে 6th সেঞ্চুরি পর্যন্ত, 6th সেঞ্চুরি সি পর্যন্ত হচ্ছে গুপ্তদের সময়কাল। এই সময়কালের মধ্যে যে যে গুপ্ত একেবারে প্রথম চন্দ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্ত পর্যন্ত বা তার পরবর্তী যে গুপ্ত রাজারা রয়েছে তাদের থেকে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। কিরকম না, তাদের দ্বারা যে সমস্ত প্রশস্তিগুলো রচনা হয়েছিল, যেমন হচ্ছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিভিন্ন শিলালেখ, এই ধরনের কোয়েশ্চেনগুলো থেকে এবং এই ধরনের এলাহাবাদ প্রশস্তি, এখান থেকে বিভিন্ন ইনফরমেটিভ কোয়েশ্চেন এর মধ্যে এলাহাবাদ প্রশস্তির মধ্যে থেকে
সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতের বিভিন্ন রাজাদের জয় করা, উত্তর ভারতের রাজাদের জয় করা, তার গ্রহণ পরিমোক্ষ নীতি, এই সমস্ত ধরনের কোয়েশ্চেন, আরো বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। নেক্সট যেটা এই গুপ্ত থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুপ্তদের মুদ্রা ব্যবস্থা। মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন গুপ্ত রাজারা যারা যে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন সেগুলো কি ধরনের ছিল, মানে সেখানে কিসের প্রতিকৃতি পাওয়া যায় সেই সংক্রান্ত, বা তাদের স্বর্ণ মুদ্রায় কোন কোন দেবদেবীর প্রতিকৃতি পাওয়া যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এবং ফাইনালি যে পার্টটা সবচেয়ে বেশি মানে এর পরবর্তী শেষ যে পার্টটা এখান থেকে রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে হর্ষবর্ধন। যে পর্যন্ত এই মানে এনশিয়েন্ট ইন্ডিয়ার সিলেবাসটা যেটা রয়েছে সেই পর্যন্ত, তো হর্ষবর্ধন হচ্ছে গুপ্তদের যখন আমরা যদি যে এম্পায়ার বা তাদের যে উত্তর ভারত জুড়ে যে বিস্তৃত রাজত্ব সেটা যখন পতন হচ্ছে, তারপর বিভিন্ন ছোট ছোট রাজত্ব আমরা দেখতে পাচ্ছি সেই অঞ্চল, উত্তর ভারতের নানা অঞ্চলে গড়ে উঠছে। তো সেইখান থেকেই পুষ্যভূতি বংশ বলে একটা নতুন বংশের আবির্ভাব উত্তর ভারতে হচ্ছে, যার প্রধান রাজা ছিলেন হচ্ছে হর্ষবর্ধন। এবং এই হর্ষবর্ধন কিন্তু গুপ্তদের পর এমন একজন রাজা যিনি কিনা উত্তর ভারতের একটা অনেক বড় অংশ তাদের পুষ্যভূতি বংশের আধিপত্যে আনতে সক্ষম হচ্ছেন। ফলে এই পর্যন্ত যে অংশটা, এইটা কিন্তু আমাদের এবারের যে পিএসসি এক্সাম হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে এনশিয়েন্ট ইন্ডিয়ায় এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তোমরা যারা এইবারে এক্সাম দিচ্ছ, আমাদের এখানে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং তারা যদি আমাদের এই রেগুলার ক্লাসে জয়েন করতে চাও তাহলে নিচের যে নাম্বার, সেই নাম্বারে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। ধন্যবাদ।